মহাভারতের কথা অমৃত সমান। মহাভারত বলছে কুরুক্ষেত্রে তখন ধুন্ধুমার যুদ্ধ চলছে। 18 দিনের যুদ্ধের প্রথম 10 দিনের সেনাপতি ভীষ্ম, কৌরব পক্ষের সেনাপতি। বয়সে প্রৌঢ়ত্ব ছাড়িয়ে বার্ধক্যে পৌঁছেছেন, 80-র ওপরে বয়স, কিন্তু সেনাপতির ভূমিকায় যুদ্ধ করছেন তরুণের মতো। পাণ্ডবরা, বিশেষ করে যুধিষ্ঠির, কোনো কিনারা দেখতে পাচ্ছেন না। বিপর্যস্ত বোধ করা ছাড়া তার কোনো উপায় নেই। শেষ পর্যন্ত তারা একদিন যুদ্ধ শেষে ভীষ্মেরই দ্বারস্থ হলেন। ভীষ্ম জানালেন এমনিতে যুদ্ধে তাকে পরাজিত করবার সাধ্য কারো নেই, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে রুগ্ন, ভীষণভাবে আহত, নিরস্ত্র সৈন্য বা নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এ তার দীর্ঘকালের সংকল্প। ভীষ্ম রাস্তা দেখালেন। সেই রাস্তায় হেঁটে পরের দিন অর্জুনের রথের সারথি হলেন শিখণ্ডী। জন্মেছিলেন মেয়ে হয়ে, কিন্তু মহাদেবের আশীর্বাদে পরে পুরুষত্ব লাভ করেন। ভীষ্ম সে কথা জানতেন। ভীষ্ম জানতেন শিখণ্ডী প্রকৃতপক্ষে নারী, তাই তিনি অস্ত্র সংবরণ করলেন। আর এর পরের যুদ্ধটা একতরফা। একসময় ক্লান্তি ও অজস্র তীরে রক্তাক্ত ভীষ্ম রথ থেকে পড়ে যান। অর্জুন ভীষ্মের জন্য সরসজ্জা নির্মাণ করেন। ভীষ্ম সেই সরসজ্জায় স্বেচ্ছা মৃত্যুবরণ করেন। ভীষ্ম লড়াই ছেড়েছিলেন নিজের ইচ্ছায়। দুনিয়ায় সেটাই সম্ভবত প্রথম ওয়াক ওভার। দেখছেন তো, ওয়াক ওভার শব্দটা, ওয়াক ওভার জিনিসটা, একটা বিরাট ইতিহাস আছে, আজকের ব্যাপার না, লম্বা ট্র্যাডিশন। দেখুন, ভীষ্ম যদি স্বেচ্ছায় অস্ত্রটা নামাতেন তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা সেটা 18 দিনে শেষ হতো কিনা তো সন্দেহ। পিতামহ ওয়াক ওভারটা না দিলে তাকে হারানোটা কিন্তু যুধিষ্ঠিরদের পক্ষে সম্ভব ছিল না। আমরা এত কথা বলছি কেন জানেন? মহাভারত নিয়ে নয়, মহাভারত নিয়ে তো অবশ্যই, তার কারণ মহাভারতে এমন কিছু নেই যেটা আজকের ভারতে নেই। কিন্তু ওখানে মহাভারতে আজকের ভারতের বা আজকের বাংলার যে শব্দটা নিয়ে আমাদের ইন্টারেস্ট, সেটাও কিন্তু ওই মহাভারতেই রয়েছে। ওই ওয়াক ওভার শব্দটা, ওয়াক ওভার, দেখলেন তো? দেখুন, কুরুক্ষেত্রের ময়দানে ওই যে ওয়াক ওভার জিনিসটা চালু হলো না, সেটা আজও সমানে চলছে, রাজনীতিতেও চলছে। এই যে লোকসভা ভোটটা গেল, সেই লোকসভা ভোটে ইন্দোরে ওয়াক ওভার পেয়েছিল বিজেপি, কারণ কংগ্রেস যাকে প্রার্থী করেছিল তিনি বিজেপিতে চলে গেছিলেন। সুরাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন বিজেপি প্রার্থী, কারণ সব বিরোধী প্রার্থীর মনোনয়ন কোনো না কোনো ভুলের জন্য বাতিল হয়ে গেছিল। কেউ ইচ্ছে করে ভুলগুলো রেখেছিলেন কি না সেটা তো বলা যায় না। এবার রেকর্ড বলছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত 22 বার কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, মানে ওয়াক ওভার পেয়েছেন। এই যে রাজ্যে 4 কেন্দ্রের উপনির্বাচন হলো, সেই 4 কেন্দ্রেই তো তৃণমূলের জয় জয়কার। বিরোধীরা লড়াই করেছে, সত্যি লড়েছে। লড়াইটা এতটা দুর্বল না, মনে হচ্ছে ওই ভোটের কুরুক্ষেত্রে বিরোধীরা ওয়াক ওভার দিয়েছেন। কেন এরকম মনে হচ্ছে ভাবছেন তো? এই উপনির্বাচনের একটা ছোটোখাটো বিশ্লেষণ করি, বুঝতে পারবেন। দেখুন, এই উপনির্বাচনগুলোর ফলাফল কোন দিক থেকে সিগনিফিকেন্ট, কোন দিক থেকে তাৎপর্যপূর্ণ, 1, 2, 3 করে আমরা একটু আলোচনা করতেই পারি। এমনি ভাবতেই পারেন যে এই 4টে কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে বাংলার ভাগ্য তো কিছুমাত্র বদলাবে না। তৃণমূল ক্ষমতায় আছে, তারাই থাকবে, নতুন তো কিছু হওয়ার নেই। তাহলে তাও আলোচনার কারণ হচ্ছে কিছু কিছু ইনসিগনিফিকেন্ট জিনিসের মধ্যেও অনেক সিগনিফিকেন্স লুকিয়ে থাকে, জানেন তো? আপাত দৃষ্টিতে মনে হয় এর মধ্যে কিছু নেই, কিন্তু একটু তলিয়ে দেখুন, দেখবেন এমন কিছু আছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে এবং ভবিষ্যৎ সম্পর্কে একটা ইঙ্গিত দেবে। এই ধরুন, যদি এটার মধ্যে আমরা ওই তাৎপর্যপূর্ণ জিনিসগুলো খুঁজতে বসি, তাহলে প্রথম কোনটা আসবে বুঝতেই পারছেন, ওই বিরোধীদের ওয়াক ওভার, একদম নিঃশর্ত আত্মসমর্পণ, এছাড়া তো কিছু মনে হচ্ছে না। দ্বিতীয় তাৎপর্যপূর্ণ, সেটা তো ওই ক্লাসিক্যাল উপনির্বাচন, একদম উপনির্বাচন যেরকম হওয়ার কথা তাই হয়েছে। তৃতীয় তাৎপর্যপূর্ণ, ধূপগুড়ি ট্রেন্ডটা অব্যাহত রইল। সেই যে ধূপগুড়ির থেকে শাসক দল জিততে শুরু করেছে, তারপরেও কিন্তু এখানেও 4টেতে সেই জয়ের ধারা অব্যাহত। আর 4 নম্বর তাৎপর্য, সেটা
বেশ গভীর একটা তাৎপর্য, যেটা বেশ কিছুদিন ধরে আপনারা সবাই লক্ষ্য করছেন। ওই বিরোধীদের রক্তক্ষরণ সেটা কিন্তু অব্যাহত রয়েছে। অবশ্য রক্ত এত বেরিয়েছে, ওই বললাম অনেক দিন ধরেই তো বেরোচ্ছে, ফলে লোকসভা ভোট, তারপর এটা সব মিলিয়ে রক্ত এত বেরিয়েছে যে রক্ত আর বেঁচে আছে কি না সেটাই তো সব থেকে বড় তাৎপর্য। এবার পয়েন্টগুলো, যে কটা তাৎপর্যের কথা বললাম, সেগুলো একটু বিশ্লেষণ করি, বুঝতে সুবিধা হবে আপনাদের আরও। দেখুন, এই উপনির্বাচনটায় তৃণমূল কেন ওয়াক ওভার পেল, কেন বিরোধীরা একটু মানে একটা তুল্যমূল্য লড়াই দেওয়াও তো উচিত ছিল, কিচ্ছু পারলো না কেন? একদম শাসক দলকে একদম খোলা মাঠ ছেড়ে দিল, এরম তো হওয়ার কথা ছিল না। কারণ যদি আপনারা ওই লোকসভা ভোটটাও দেখেন, তাহলেও তো লড়াইটা এরকম একপেশে হওয়ার কথা নয়, বরঞ্চ এর মধ্যে 3টে আসন তো বিরোধী, মানে একদম বিজেপিরই ছিল 3টে আসন। এবার এটা বুঝতে গেলে না, বিরোধী কারা সেইটা আগে ভাবুন, বাম, কংগ্রেস এবং অবশ্যই বিজেপি। এবার ভোটের ফল দেখুন, দেখবেন 3 বিরোধী দলই মোটামুটি এক জায়গায় রয়েছে, এক আসনে। একটা কেন্দ্রেও বিরোধীরা দাঁত ফোটাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এক শিল্পপতির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বই গেছিলেন। হ্যাঁ, এই যাত্রায় তিনি মানে একই সঙ্গে এক ডিলে কেন অনেকগুলো পাকিয়ে হয়তো বেড়েছেন। তিনি জোট রাজনীতির সলতেটাও পাকিয়ে এসছেন, আবার নিজের বুঝতেই পারছেন বিখ্যাত শিল্পপতি তো হয়তো একটু কথাবার্তা বলে এসছেন, যদি তিনি কিছু মনে টনে করেন আর কি। এত বছরে বিরাট কিছু মনে করেননি, কিন্তু যদি ভবিষ্যতে করেন সেটা নিশ্চয়ই তাকে একটুখানি বলে টলে এসছেন। এবার গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা খুব সিগনিফিক্যান্ট। তিনি বিজেপি, কংগ্রেস আর বামেদের এক আসনে বসিয়েছিলেন, এক ব্র্যাকেটের মধ্যে রেখেছিলেন, মানে তারা সবাই সমান তার চোখে। এই উপনির্বাচনের ফলাফল দেখালো বাংলার মানুষের চোখেও এই মুহূর্তে এই 3 বিরোধী সমান, একই আসনে রয়েছে, হ্যাঁ, সবারই এক অবস্থা। এবার 2 নম্বর পয়েন্ট, ওই যে বললাম এই নির্বাচনটা ক্লাসিক্যাল উপনির্বাচনের একদম আদর্শ উদাহরণ। ক্লাসিক্যাল উপনির্বাচনটা কি আপনারা জানেন, সেটা সচরাচর আমরা এই উপনির্বাচন যখনই হয় তখনই একটা কথাই শুনি, উপনির্বাচনটাকে খুব একটা গুরুত্ব দিয়ে লাভ নেই, উপনির্বাচনে সবসময় শাসক দলই জেতে। কারণ যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানকার মানুষজন জানে যে, বিশেষ করে যেখানে আর কি শাসক এবং বিরোধীদের মধ্যে বিরাট ফলাফলে ফারাক রয়েছে, যদি আসন সংখ্যা কাছাকাছি হয় তাও একটা উত্তেজনা থাকতে পারে, কিন্তু নর্মাল কোর্সে যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানকার মানুষজন জানেন যে এইখানে তো ভোটের ফলাফলে বিরাট কিছু হওয়ার নেই, শাসক যারা আছেন তারাই শাসক থাকবেন, প্রশ্নপত্র তো ফাঁস হয়ে যাওয়ার মতো ব্যাপার আর কি। তারা জানেন যে কি হতে চলেছে, কি হচ্ছে বা কী থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি আবার একটু বিপ্লব করার চেষ্টা করেন, মানে ধরুন বিরোধীদের জিতিয়ে দিলেন, তাহলে মনের মধ্যে একটা ভয় থাকে যে কোথাও গিয়ে আবার শাসক তারা তো সেক্ষেত্রে হেরে যাবে আর কি, তারা আবার কোথাও গিয়ে তাদের আবার পরবর্তী ক্ষেত্রে বঞ্চিত করবে না তো, প্রতিশোধ নেবে না তো, এই সম্ভাবনা তো থেকে যায়। আর আমাদের এখানে সাম্প্রতিককালে তো ভোটের আগের থেকে এই ব্যাপারটা একদম পাখি পড়ার মতো করে পুড়িয়ে দেওয়া হয় ভোটারদের। যদি ভোটে হারি তাহলে তো জানেন উন্নয়নের কাজকর্ম হবে না, যা যা বিভিন্ন ওই বিভিন্ন পাওয়া টাওয়ার কথা আর কি, দান খয়রাতি হবে না, সব পরে পাবেন। নর্মাল যে পরিষেবা সেটাও পাবেন কি পাবেন না, পেলেও পরে পাবেন, মানে একদম লাইফটাকে দুর্বিষহ করে ফেলা, নিজেরা যেচে নিজেদের লাইফকে দুর্বিষহ করা। কেউ সেটা করে নাকি? ফলে অধিকাংশ ক্ষেত্রেই এই উপনির্বাচনগুলোর ক্ষেত্রে দেখা যায় শাসক দল ড্যাং ড্যাং করে জিতে যায়, আর বিপক্ষ তারাও বিশেষ গাঁঠা ঘামায় না, অকারণ শক্তি ক্ষয় করার কি দরকার আর কি, এরকম একটা ব্যাপার থাকে। ফলে যা হওয়ার তাই হয়। এবার এক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, মানে সেই ক্লাসিক্যাল উপনির্বাচনটাই হয়ে থাকে, মানে যা হওয়ার ছিল তাই হয়েছে, তার মাঝখানে তো একটা অন্য ঘটনাও ঘটে গেছে। এই 4টে আসনের মধ্যে তো বিজেপির ঝুলিটা শূন্য হয়ে গেছে। অথচ দেখুন 2021-এ বিজেপি বাগদা, রানাঘাট উত্তর আর রায়গঞ্জে জিতেছিল 3 বিধায়ক, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী আর কৃষ্ণ কল্যাণী।
তারা জিতেছিলেন বিজেপির টিকিটে, হ্যাঁ পরে তৃণমূলে চলে গেছিলেন, কিন্তু ওখানকার মানুষের রায় সেটা তো বিজেপির পক্ষেই ছিল। তৃণমূলে যাওয়াটা তো ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, মানুষের রায়কে অগ্রাহ্য করে। এখন এই আজকের পর বিজেপির কিন্তু সেই নৈতিক মানে দাবি করার জায়গাটাও রইল না। আজকের পর তাদের ঝুলি তো ফাঁকা। সে অর্থে 4টে উপনির্বাচনের মধ্যে ওই 21-এ শুধু মানিকতলাটাই তৃণমূলের ছিল, জিতেছিলেন সাধন পাণ্ডে। সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে ওটা ফাঁকা ছিল। এবার উপনির্বাচনে জিতলেন তার স্ত্রী সুপ্তি পাণ্ডে। মুম্বাই থেকে ফিরে কথাটা কিন্তু মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে বিজেপি 3 থেকে 0 আর তৃণমূল 1 থেকে 4 হয়ে গেল। কারণ লোকসভা ভোটের সময় থেকেই সারা দেশের মেজাজ নাকি বিজেপির বিপক্ষে। উপনির্বাচনেও নাকি সেই ট্র্যাডিশনটা বজায় রয়েছে। তবে একটা তার মধ্যেও তার নিশ্চিত অন্য একটা স্বস্তি কাজ করছে, জানেন তো, যে এই বিশেষ করে যেটা তার ছিল, মানে তিনি ওখানে 3+1 দেখছেন, 1 থেকে 4 হয়েছেন বলছেন। এই একটা নিয়েও তো গন্ডগোল কিছু কম ছিল না। নিজেদের মধ্যে গন্ডগোল, বারবার মানে প্রার্থী কে হবেন তাই নিয়ে মা মেয়ের মধ্যে টানাপোড়েন, টানাটানি কি কম ছিল নাকি? অনিশ্চয়তা কিছু কম ছিল নাকি? ফলে সেই রকম জায়গার থেকে এই জয়টাও তার কাছে খুব সিগনিফিকেন্ট।